শ্রমবিভাগ বেড়ে যাওয়ায় কুটির শিল্পের উৎপাদন ক্ষমতা বেড়ে গেল। শহরের চাহিদা মিটিয়েও অনেক জিনিস বাড়তি থেকে যেতে লাগলো। বণিকরা তখন এই জিনিসগুলো কিনে নিয়ে দেশ বিদেশে চালান দিতে লাগলো। তাদের লাভ হতো প্রচুর এবং যত বেশি লাভ হতো ততই অতি উৎসাহে তারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে লাগলো। বণিকরা তখন কুটির শিল্পীদের আগে থাকতেই টাকা পয়সা দাদন দিয়ে তাদের কাজে সাহায্য করতে লাগলো। এর ফলে কুটির শিল্পীদের অনেককেই ব্যবসায়ীদের হাতের মুঠোর ভেতর এসে পড়তে লাগলো। ধীরে ধীরে ব্যবসায়ীরা কুটির শিল্পীদের একেবারে সম্পূর্ণভাবে অধীন করে ফেললো। প্রথম প্রথম বণিক শুধু তাদের কাঁচামাল দিত এবং তৈরি জিনিস কিনে নিত। কুটির শিল্পী ওই বণিক ছাড়া আর কারো কাছে মাল বিক্রি করতে পারতো না। শেষে কুটির শিল্পীকে তার কুটির ছেড়ে বণিকের বাড়ি এসেই কাজ করতে হতো। বণিক যাবতীয় উৎপাদন যন্ত্র অর্থাৎ পণ্য তৈরির জন্য সমস্ত যন্ত্রপাতি ও কাঁচামাল ইত্যাদি সেখানে তাকে দিত। এরকম করে কারখানার সূত্রপাত হলো। তার মানে কুটির শিল্পী মজুরি পরিণত হলো ও বেতনের বিনিময়ে তারা কারখানায় খাটতে লাগলো। কুটির শিল্পীদের সমিতি ও গিল্ডগুলো ভেঙে গেল। শিক্ষানবিশরা কুটির শিল্পীর দোকান ছেড়ে কারখানায় কাজ নিল। কুটির শিল্পীদের ভেতর যাদের অবস্থা ভালো ছিল তারা নিজেরাই গিল্ডের আইন ভেঙে বেশি সংখ্যায় মজুর তাদের দোকানে খাটাতে লাগলো। অর্থাৎ তাদের কুটিরটিকে কারখানায় পরিণত করলো। কুটির শিল্পীদের ভেতর যারা গরিব তারা এইসব বড় বড় কারখানার সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে তল্পিতল্পা গুটিয়ে বণিকদের দুয়ারে কাজের জন্য হাজির হলো। বাণিজ্যের সুবিধার জন্য এদিকে রাস্তাঘাটের যথেষ্ট উন্নতি হলো, যানবাহনের উন্নতি হলো। দেখতে দেখতে বিনিময় প্রথা গ্রামেও ছড়িয়ে পড়ল। জমিদারদের আগে চাষি ও ভূমিদাসদের কাছ থেকে শস্য আদায় করত, আর শস্যের বাজারও সীমাবদ্ধ ছিল বলে জমিদারদের আদায়েরও সীমাবদ্ধতা ছিল। এখন অন্যান্য পণ্যের বাজার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শস্যের বাজার বেড়ে গেল। এর ফলে জমিদারদের আদায়েরও আর সীমা থাকলো না। চাষিদের ও ভূমিদাসদের উপর শোষণ হাজার গুণ বেড়ে গেল। অনেক চাষি ও ভূমিদাস গ্রামে আর টিকতে না পেরে পালিয়ে শহরে চলে যেতে লাগলো কাজের খোঁজে। জমিদাররা এই পালিয়ে যাওয়া তখন আইন করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো। আবার কোনো কোনো দেশে জমিদার নিজেই চাষিদের জমি থেকে তাড়িয়ে দিয়ে তাদের জমিতে ভেড়া চড়াতে লাগলো, কারণ সেখানে তখন পশম তৈরি খুব লাভজনক ছিল। এমনি করে চাষিরা জমি থেকে বিতাড়িত হয়ে দরিদ্র হয়ে পড়ায় গ্রামের কুটিরশিল্পীদের ব্যবসা নষ্ট হয়ে গেল। কারণ এতদিন গ্রামের চাষি ও ভূমিদাসরাই তাদের জিনিসপত্র কিনত। এখন গ্রামের কুটির শিল্পীরাও শহরে কাজের খোঁজে চলে গেল। দেখতে দেখতে শহরের পর শহর ফেঁপে উঠল। শহরের লোকসংখ্যা খুব বেড়ে গেল। সেখানে বড় বড় কারখানা তৈরি হলো। কারখানায় শ্রমবিভাগ আরও সূক্ষ্ম হলো। কলকব্জা আবিষ্কার হলো। তখন ১০ জন শ্রমিকের কাজ ১ জন শ্রমিক করতে লাগলো। আর এই সব জিনিস বিক্রির জন্য নতুন নতুন বাজার খুঁজে নিতে হলো। এভাবেই ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার হলো, আমেরিকা আবিষ্কার হলো। এইসব দেশ হলো মাল বিক্রির মস্ত জায়গা, তাই এদের বলা হয় বাজার। এইসব বড় বড় বাজার পেয়ে বণিকরা জেঁকে বসলো। কিন্তু জমিদাররা তখন রাজ্যের হর্তাকর্তা বিধাতা, আইন তৈরির অধিকার তাদের হাতেই। কাজেই বাণিজ্যে বণিকদের অসুবিধা হতে লাগলো খুব। এক জমিদারি থেকে আরেক জমিদারিতে মালপত্র নিয়ে গেলে তাদের শুল্ক দিতে হতো। সময় সময় জমিদার তাদের মাল বাজেয়াপ্ত করে নিত অতি সামান্য অজুহাতে। বণিকরা তখন রাজাকে টাকা পয়সা দিয়ে প্রচুর সাহায্য করতে লাগলো জমিদারদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাসন আনবার জন্য। বণিকদের সাহায্য নিয়ে রাজা এই সব জমিদারদের পরাস্ত করে দিল। একটা দেশে শক্তিশালী গভর্নমেন্ট স্থাপিত হলো। ব্যবসা বাণিজ্য ও উৎপাদনের দিক থেকে সমস্ত দেশ এক হয়ে গেল। দেশের ভেতর আর ভাগ কিছুই থাকলো না। জমিদাররা বহু পূর্বে তাদের বিলাসিতার খরচ জোগাতে না পেরে বণিকদের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল এবং ঋণ নেবার সময় শহরের ব্যাপারে অনেক ক্ষমতা বণিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। এবার শহরগুলো সম্পূর্ণরূপে বণিকদের হাতে চলে গেল। ধীরে ধীরে এরা এত শক্তিশালী হয়ে উঠল যে ফরাসি বিপ্লবের পর সমস্ত দেশটাই বণিকদের হাতে এসে পড়ল। এরা নিজেদের ইচ্ছামতো আইন কানুন তৈরি করে নিয়ে নির্ঝঞ্ঝাটে ব্যবসা বাণিজ্য করে প্রচুর লাভবান হতে লাগলো। এরপর থেকে পুঁজিবাদী বণিকতন্ত্রের যুগ শেষ হলো। কলকারখানার যুগ আরম্ভ হলো। সমাজের অধিকাংশ জিনিসপত্র বিনিময়ের জন্য তৈরি হতে লাগলো। স্বাভাবিক উৎপাদন প্রণালী ধ্বংস হয়ে গিয়ে পণ্য উৎপাদন প্রণালী প্রচলিত হলো। গোটা সমাজটা কেনাবেচা করে জীবন ধারণ করতে লাগলো।